ওয়েলকাম বন্ধুরা মুভি এক্সপ্লেন বাংলার আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অলে সেট করে দিন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। মুভির শুরু হয় 1992 সালের মুম্বাইয়ের একটি দৃশ্য দিয়ে, যেখানে ভাস্কর নামের এক ব্যক্তি সকালে হাঁটতে বেরিয়ে বাড়ি ফিরে আসছে। ততক্ষণে সিবিআই অফিসার লক্ষণ আর তার টিম ভাস্করের বাড়িতে হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করে। সকালে পুলিশ তার ব্যাংকে নিয়ে আসে, যা ছিল মগধা ব্যাংক, যেখানে ভাস্কর কাজ করত। লক্ষণ বলছে যে তোমার ব্যাংকে অনেক বড় একটি টাকার কেলেঙ্কারি হয়েছে আর আমরা তার তদন্ত করতে এসেছি। এরপর ভাস্করের স্ত্রী সুমতি তাকে কল করে জানায় যে কিছু সিবিআই অফিসার আমাদের বাড়ি তল্লাশি করছে, তুমি কোথায় আছো? ভাস্কর বলে তুমি চিন্তা করো না, তাদের নিজের কাজ করতে দাও। এদিকে ব্যাংকে অফিসাররা সব ফাইল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তাদের তদন্ত চলছে। এর মধ্যে ভাস্কর আমাদের নিজের সম্পর্কে বলতে শুরু করে। ভাস্কর ছিল মগধা ব্যাংকের একজন ছোট কর্মচারী, যার বেতন মাত্র 6,000 টাকা। তার উপরে সে 36,000 টাকার ঋণও ছিল। ভাস্কর প্রতিদিন তার বাজাজ স্কুটারে করে সময় মতো ব্যাংকে পৌঁছে যেত এবং সিনিয়রদের দেওয়া সব কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করত। তার আশা ছিল যে একদিন তারও প্রমোশন হবে, যাতে সে তার সব ঋণ শোধ করতে পারে। আর সেই সময় কম্পিউটারের এত প্রচলিত ছিল না। ব্যাংকের সব কাজ যেমন লেজার, স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি কর্মচারীরা হাতে করেই সম্পূর্ণ করত। তখন মাঝে মাঝে 3 মাস, আবার কখনো বা 6 মাসে কম্পিউটারের ডাটা ফিট করা হতো। ব্যাংকের গ্যারেজে একটি মারুতি 800 দাঁড়িয়ে ছিল, যে এই কারের রেন্ট না দেওয়ার কারণে এই কারটিকে সিজ করে নিয়েছিল। আর ভাস্কর রোজ এই গাড়িটিকে দেখে মনে মনে ভাবে আমারও একদিন এরকম নতুন গাড়ি হবে। এখানে ভাস্করের একটা খুবই ভালো বন্ধু ছিল, যার নাম সাম্বা। ওরা দুজন ক্লাসমেট ছিল, কিন্তু ভাস্কর পড়াশোনায় ভালো হওয়ার কারণে ব্যাংকের এমপ্লয় হয়ে গিয়েছিল আর সাম্বা ক্লার্কের কাজ করত। সাথে সাথে কিছু সাইড ইনকাম করার জন্য ভাস্কর ব্যাংকে আসা কাস্টমারদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিত। যাই হোক, একদিন অ্যান্টনি নামের একজন লোক ভাস্করের ব্যাংকে 2 লাখ টাকার লোন নিতে আসে। আর ভাস্কর যখন তার কাছে তার থেকে সিকিউরিটির জন্য কোনো পেপার সম্পর্কে জানতে চায়, অ্যান্টনি বলে যে আমার কাছে কিছুই নেই যা আমি জামানত হিসেবে রাখতে পারি। তাই ভাস্কর তাকে লোন দিতে অস্বীকার করে। পরে আমরা ভাস্করকে দেখি যে পুরো পাড়ার কাছ থেকে ধার নিয়েছে, তাই সে সবসময় সবার কাছ থেকে দূরে থাকতে চায়। ভাস্করের মা বাবার কথা বলে, তার বাবা একসময় সিএ ছিলেন, কিন্তু তার বন্ধুর কারণে টাকা নিয়ে প্রতারণার শিকার হয়ে তিনি ডিপ্রেশনে চলে যান। এরপর থেকে তিনি কারোর সঙ্গে কথা বলেন না আর কোনো কাজও করেন না, শুধু চা খান আর নিঃশব্দে নিজের চেয়ারেই বসে থাকেন। আর ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছে, যার ফলে ছোট ভাই বোনের দায়িত্বও তার উপর পড়ে যায়। আমরা জানতে পারি যে ভাস্করের স্ত্রী সুমতি তার মা বাবার বিরুদ্ধে গিয়ে ভাস্করের সাথে লাভ ম্যারেজ করেছিল। সুমতির মা বাবা ভাস্করের কম বেতনের কারণে তাকে খুব নিচু দৃষ্টিতে দেখতেন। সুমতি ও ভাস্করের একটি ছোট ছেলে ছিল এবং সুমতির স্বপ্ন ছিল ভাস্করের ব্যাংক থেকে লোন নিয়ে তার আচার ব্যবসা শুরু করবে। তখন ভাস্কর তাকে বোঝায় যে আগে পুরনো ঋণ মিটিয়ে তারপর নতুন ঋণ নেওয়ার কথা ভাববো। এর মধ্যেই অ্যান্টনি বারবার ভাস্করের কাছে লোন চাইতে আসে। তারপর একদিন অ্যান্টনি ভাস্করকে জানায় যে মালয়েশিয়া থেকে ভারতে একটি শিপ এসেছে, যাতে অনেক টিভি এসেছে। সে অর্ধেক টাকা আগে দিয়েছিল, অর্থাৎ 2 লাখ, আর বাকি অর্ধেক টাকা টিভি ডেলিভারি হওয়ার পর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অ্যান্টনি ভাস্করের কাছে অনুরোধ করে যে আমার 2 লাখ টাকার দরকার। যারা আমাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা এখন কথা রাখতে পারছে না। ভারতে টিভির ডিমান্ড বেড়েই যাচ্ছে, আপনি আমাকে শুধু 2 লাখ টাকা দিয়ে দিন, আমি টিভি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করে দেব। আর যদি এখন আমি কোম্পানির লোকেদের টাকা না দিই, তাহলে তারা সেই টিভিগুলি ফেলে রাখবে। অ্যান্টনি কিভাবে সমস্যায় পড়েছে সেটা শুনে সাম্বা ভাস্করকে বলে, তোর শালাবাবু তো রিয়েল স্টেটের লাইনে আছে, তার সাথে কথা বলে হতে পারে সে আমাদের কিছু টাকার সাহায্য করে দেয়, আর প্রফিট হলে অ্যান্টনি ভাই আমাদেরও কিছু অংশ দেবেন। যদিও ভাস্কর তার শালার কাছে সাহায্য চাইতে একদমই পছন্দ করছিল না, তাও সে বলে ঠিক আছে, আমি চেষ্টা করছি। এরপর একজন পাটেল নামের লোক এসে পুরো মহল্লার সামনে ভাস্করের শার্ট ফাটিয়ে দেয়, আর ওই লোকটা তার স্কুটার তুলে নিয়ে যায়। সে বলে প্রথমে ঋণ পরিশোধ করো, তারপর নিজের স্কুটার নিয়ে যেও। এতে ভাস্করের খুব খারাপ লাগে। যাই হোক, পরের দিন ভাস্করের কাছে ট্যাক্সিতে যাওয়ারও পয়সা ছিল না, তাই সে হাঁটতে হাঁটতে অফিসে পৌঁছে তারপর ব্যাংকে গিয়ে ভাস্কর আরেকটা ধাক্কা খায়। দেখে যে তার যেটা প্রমোশন হওয়ার কথা ছিল সেটা অন্য একজন কর্মচারী পেয়ে গেছে। আর সব ব্যাংক কর্মচারী ভাস্করের জন্য খুবই দুঃখিত ছিল, কারণ তারা সবাই ভেবেছিল যে প্রমোশনটা ভাস্করই পাবে। তখন ভাস্কর রিজিওনাল ম্যানেজারের কাছে গিয়ে বলে, স্যার আমি দিনরাত পরিশ্রম করি,
আমি ব্যাংকের সেরা এমপ্লয়ি, প্রতি মাসে আমার টার্গেট সবসময় পূরণ করি, কিন্তু আপনি শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে আরেকজন বাঙালিকে প্রমোশন দিয়ে দিয়েছেন, এটা তো খুবই অন্যায়। এই কথা শুনে রিজিওনাল ম্যানেজার ভাস্করকে বলে, আমি তাকে তার যোগ্যতার জন্য প্রমোশন দিয়েছি, নাকি বাঙালি হওয়ার জন্য। আর তুমি তো কাস্টমারের আবেদন ফর্ম পূরণ করে নিজের পকেট ভর্তি করছো। যদি জিএম সাহেব এটা জানতে পারে তাহলে তোমাকে চাকরি থেকেই বের করে দেবে। আমি তোমার অভিযোগ জিএম স্যারের কাছে জানিয়ে দেব। তখন ভাস্কর ভয়ে কান্নার মতো হয়ে যায় এবং সে হাত জোর করে বলে, না স্যার, এরকমটা করবেন না। এরপর সব কর্মচারীরা এসব তামাশা দেখছে, কিন্তু কিছুক্ষণ পর ভাস্কর স্বাভাবিক হয়ে প্রতিদিনের মতো কাজ করতে শুরু করে। তারপর সন্ধ্যায় ভাস্কর আর সাম্বা কোনো ক্যাফেতে চা খাচ্ছে। তখন অ্যান্টনি আবার ভাস্করের কাছে টাকা চাইতে আসে, বলে, স্যার, আজ বাকি টাকা দেওয়ার শেষ দিন, যদি আজ আমি টাকা না দিই তাহলে তারা সব টিভি নিলামে তুলে দেবে, আমার তো খুব বড় ক্ষতি হয়ে যাবে। এটা শুনে ভাস্কর তার ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে অ্যান্টনির হাতে দিয়ে দেয়। এটা দেখে সাম্বা অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুই এটা কিভাবে করলি? আসলে ভাস্কর ব্যাংকের টাকা ব্যাগে ঢুকিয়ে রেখেছিল লকারে রাখার অজুহাতে। আজ শুক্রবার হয়, ব্যাংক পরের 2 দিন বন্ধ থাকবে। ভাস্কর ভেবেছিল এই 2 দিন অ্যান্টনি টিভি বিক্রি করে টাকা এনে দেবে। তারপর সে সোমবার সকালে গিয়ে টাকা লকারে রেখে দেয়, কেউ কিছু বুঝতেই পারে না। সে আরো বলে, যদি কেউ জানে তাহলে আমার চাকরি চলে যাবে, তার থেকে বেশি আর কি হবে? আমি তো আগে থেকেই অনেক সমস্যায় আছি, তার ওপর যদি চাকরি চলে যায় তাতে এমন কি এসে যাবে? তারপর অ্যান্টনি বলে যে ভারতে এই সময় টিভির অনেক ডিমান্ড রয়েছে, কিন্তু অন্য দেশ থেকে ইম্পোর্ট হওয়ার জন্য টিভির পিছনে প্রচুর ট্যাক্স দিতে হয়। এর ফলে একটি টিভির দাম প্রায় 30,000 হয়ে যায়। তবে আমরা একটা ছোট ট্রিক ব্যবহার করে অনেক ট্যাক্স বাঁচাতে পারি। ভারতে স্পেয়ার পার্টস ইম্পোর্ট করার ওপর কোনো ট্যাক্স নেই, তাই আমরা স্পেয়ার পার্টসের নামে টিভি ইম্পোর্ট করব। বাকি কাজটা আমরা পোর্টের অফিসারদের একটু ঘুষ দিয়ে সেরে ফেলবো, যাতে তারা আমাদের কাজে কোনো বাধা না দেয়। এর ফলে আমরা 30,000 টাকার টিভি 12,000 টাকায় কিনতে পারবো এবং সেই টিভি আমরা দ্বিগুণ দামে মানে 24,000 টাকায় বিক্রি করতে পারবো। আর মার্কেট রেটের থেকে টিভি কম দামে বিক্রি করলে সব কাস্টমার আমাদের থেকেই টিভি কিনবে। আর এই আইডিয়াটা সবার কাছে বেশ ভালোই লাগে। যাই হোক, পরের দিন রাতে ভাস্কর অ্যান্টনির জন্য অপেক্ষা করে, কিন্তু অ্যান্টনি টাকা নিয়ে ফিরে আসে না। কিন্তু কিছুক্ষণ পর অ্যান্টনি আর সাম্বা ভাস্করের কাছে আসে। সাম্বা বলে সব শেষ হয়ে গেছে। তখনই অ্যান্টনি হাসতে হাসতে ভাস্করকে বলে, স্যার, সব টিভি বিক্রি হয়ে গেছে, এই নিন আপনার 2 লাখ টাকা আর আপনার ভাগ। এই শুনে ভাস্কর খুব খুশি হয় এবং সে অ্যান্টনিকে ধন্যবাদ জানায় এবং বলে, না হলে আমার চাকরি এবং সম্মান দুটোই ভেসে যেত। অ্যান্টনি তার উপর বিশ্বাস করার জন্য ভাস্করকে ধন্যবাদ জানায়। তারপর সোমবার সকালে ভাস্কর ব্যাংকে গিয়ে 2 লাখ টাকা লকারে রেখে দেয়। আর এই দিন থেকে ভাস্কর, অ্যান্টনি আর সাম্বা 3 জন পার্টনার হয়ে যায়। ভাস্কর গোপনে ব্যাংক থেকে টাকা তুলে অ্যান্টনিকে দিয়ে দেয়। অ্যান্টনি টিভি ইম্পোর্ট করে এবং তাদের মধ্যে টাকা 3 জনের মধ্যে ভাগ করে নেয়। ঘুষ হিসেবে তারা পোর্টের অফিসারদের নিয়মিত ছোট ছোট পার্টি দিয়ে রাখতো যাতে তারা চুপ থাকে। এভাবেই ধীরে ধীরে চলতে থাকে এবং ভাস্করের সব ঋণও শোধ হয়ে যায়। কিন্তু এটা দেখে সুমতি ভাস্করের উপর সন্দেহ করতে থাকে যে কোথাও কিছু গন্ডগোল হচ্ছে না তো। তখন ভাস্কর সুমতিকে বলে, আমি আমার বন্ধুদের সঙ্গে মিলে ব্যবসা করছি। এরপর ভাস্কর জাঁকজমক করে তার ছেলের জন্মদিন সেলিব্রেট করে। এটা দেখে তার সব আত্মীয় স্বজন তার উপর হিংসা করতে শুরু করে। তারপর সেই পার্টিতে অ্যান্টনি সাম্বা আর ভাস্করকে বলে যে আমার ছেলের আমেরিকায় চাকরি হয়ে গেছে, সে আমাকে আমেরিকায় ডাকছে, আর যদি আমি সেখানে চলে যাই তাহলে আমার ব্যবসা সব বন্ধ হয়ে যাবে এবং আমাকে আমার ছেলের উপার্জনেই খেতে হবে। আর এখনো পর্যন্ত আমি যা উপার্জন করেছি সব ছেলের পড়াশোনাতেই খরচ হয়ে গেছে। এখন আমার কাছে কোনো সেভিংস নেই। আমি আমেরিকা যাওয়ার আগে চলো আমরা একটা ডিল করি, যা প্রফিট হবে সেটি আমরা 3 জনই সমান ভাগে ভাগ করে নেব, আর আমি সেই টাকায় আমেরিকায় কিছু ছোটখাটো ব্যবসা করে নেব। পরে সে বলে যে এই সপ্তাহে দুবাই থেকে 3টি দামি গাড়ি আসছে, যেগুলির কোনো কাগজপত্র নেই। যদি আমরা এই 3টি গাড়ি ডিলারকে বিক্রি করতে পারি তাহলে আমাদের ভাগ্য বদলে যাবে, কিন্তু এই ডিলের জন্য আমাদের 10 লাখ টাকা লাগবে। আর সেই সময় 10 লাখ টাকা মানে বিশাল একটা অ্যামাউন্ট ছিল। কিন্তু ভাস্কর বলে 1-2 লাখ টাকা হলে মানা যায়, কিন্তু 10 লাখ টাকা অনেক বেশি হয়ে যায় আর ব্যাংকে সন্দেহও করতে পারে। তবে পরে ভাস্করের মন বদলে যায় এবং সে ডিলের জন্য রাজি হয়ে যায়। এরপর ভাস্কর কোনো ক্রমে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে এনে অ্যান্টনির হাতে দেয়। এরপর তারা পোর্টে গিয়ে গাড়িগুলি ডেলিভারি করে দেয়। কিন্তু যখন তারা গাড়িগুলি নিয়ে ডিলারের কাছে পৌঁছয় তখন তারা জানতে পারে যে সেই ডিলারকে তো পুলিশ অন্য এক মামলার জন্য ধরেছে। এটা শুনে তাদের 3 জনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কিন্তু ভাস্করের মাথায় একটি আইডিয়া আসে। সে ওই গাড়িগুলোর ওপর সরকারের নাম্বার প্লেট লাগিয়ে দেয়। এরপর কিছু ভিখারিকে নেতা বানিয়ে তাদের ওই গাড়িতে বসিয়ে দেয়। আর একটা ডান্সারকে সিনেমার অভিনেত্রী বানিয়ে একটা গাড়িতে করে চেকপোস্ট পার করায়। তখন পুলিশও তাদের ভিআইপি গাড়ি
মনে করে বেশি কিছু জিজ্ঞাসা করে না। পরে ওই গাড়িগুলো তারা গোয়ায় নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করে দেয়। গোয়া থেকে ফিরে অ্যান্টনি আমেরিকার জন্য রওনা হয়ে যায়। পরে সকালে ভাস্কর টাকা নিয়ে ব্যাংকে যায়। সেখানে এসে দেখে যে পুলিশ আর আরবিআই অফিসার আগে থেকেই সেখানে আছেন। আসলে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আর রিজিওনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিলে একটা বিশাল স্ক্যাম করেছে। এইটা দেখে ভাস্কর অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে এই টাকা আমি লকারে কিভাবে রাখবো। তখনই জিএম এসে ভাস্করের হাতে থাকা সুটকেসের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। তিনি বলেন, ভাস্কর, আজ তুমি সুটকেস নিয়ে ব্যাংকে কেন এসেছো? এতে কি আছে একটু দেখাও। ভাস্কর বলে, স্যার, আমি ছুটিতে ছিলাম, তাই আমি আমার গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে সরাসরি ব্যাংকে এসেছি। এরপর সুটকেস খুললে ভেতর থেকে কাপড় বের হয়। তখন আমরা জানতে পারি যে যখন সবাই ব্যাংক থেকে বের হয়ে গিয়েছিল তখন ভাস্কর সুযোগ দেখে সেই টাকা তার জায়গায় রেখে দিয়েছিল। যাই হোক, সবকিছু হয়ে যাওয়ার পর ভাস্কর সাম্বাকে বলে, এখন আমি এই কাজটা ছেড়ে দেব, এটা খুবই রিস্কি। আর সাম্বা তো তার ক্লার্কের কাজ ছেড়ে দিয়ে কোনো স্মাগলিংয়ের কাজে জড়িয়ে পড়েছিল। এখন ভাস্করের কাছে সেই সময়ে 50 লাখ টাকা জমা হয়ে গিয়েছিল। সেখান থেকে সে নিজের একটা গাড়ি কেনে, তার স্ত্রীর জন্য ব্যবসা শুরু করে দেয়। তখন ভাস্করের ছোট ভাই এসে তাকে জানায় যে লন্ডনের ইউনিভার্সিটিতে সিট পেয়েছে। যদি সে ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ারিং করে তাহলে তার বেতন হবে 5 থেকে 10,000 টাকা, কিন্তু যদি সে লন্ডন বা আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং করে তাহলে মাসে 60,000 টাকা পাবে। তারপর ভাস্কর খরচা করে নিজের ভাইকে লন্ডনে পড়ার জন্য পাঠিয়ে দেয়। আর তার কয়েকদিন পর ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকে আসেন এবং ভাস্করের সাথে কথা বলেন যে রিজিওনাল ম্যানেজার আর রিজিওনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কারণে আমাদের ব্যাংকের অনেক বদনাম হয়েছে, তাই আমি এখন ব্যাংকে কিছু পরিবর্তন করব। আর আজ থেকে তুমি এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং তোমার বেতন হবে 19,000 টাকা। আর যদি কিছু দরকার হয় তাহলে অবশ্যই জানিয়ে দিও। এই কথা শুনে ভাস্কর খুব খুশি হয়। আর ব্যাংকের গ্যারেজে পড়ে থাকা সেই মারুতি 800 গাড়িটির জন্য ভাস্কর চেয়ারম্যানের কাছে রিকোয়েস্ট করে এবং তাকে সেই গাড়িটি দিয়ে দেওয়া হয়। তারপর ভাস্কর খুশি খুশি গাড়িটি নিয়ে বাড়ি চলে যায়। এরপর সিন প্রেজেন্টে আসে। অফিসার লক্ষণ ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে অবাক হয়ে যায়, কারণ ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা ছিল। লক্ষণ জিজ্ঞাসা করে, একজন সাধারণ ব্যাংক এমপ্লয়ের অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? এরপর ভাস্কর আবার কিছু ভাবতে থাকে এবং মুভি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন চেয়ারম্যান ভাস্করকে জেনারেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়েছিলেন তখন চেয়ারম্যান ভাস্করকে বলেছিলেন, আমাদের ব্যাংকে কিছু মূল্যবান গ্রাহক আছে যারা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে একজন হলো হর্ষদ মেহরা, আর তুমি ব্যক্তিগতভাবে হর্ষদ মেহরার অ্যাকাউন্ট পরিচালনা করবে। আর যেটাতে ভাস্কর সহমত হয়। তার পরের দিন হর্ষদ মেহরার বিশেষ একজন লোক সূর্য ব্যাংকে আসে এবং কিছু ডকুমেন্ট ভাস্করের হাতে দিয়ে বলে যে এগুলি কাটারি ব্যাংকের বিআর পেপার। তখন ব্যাংকের একজন পিয়ন চন্দন নামের একজন কর্মচারীকে জিজ্ঞাসা করে, স্যার, এবিআর মানে কি? চন্দন পিয়নকে জানায় যে যেমন আমরা ব্যাংক থেকে লোন নেই তেমনি একটা ব্যাংক অন্য ব্যাংক থেকে লোন নিতে পারে, কিন্তু আরবিআই এর নিয়ম অনুযায়ী এক ব্যাংক সরাসরি অন্য ব্যাংকে লোন দেয় না। দুটি ব্যাংকের মধ্যে একজন ব্রোকার থাকা জরুরি। হর্ষদ মেহরার মতো ব্রোকার আমাদের ব্যাংকে টাকা দেবে এবং সে কাটারি ব্যাংকে টাকা পাঠানোর সময় এই একই প্রক্রিয়া অনুসরণ করবে এবং স্বাভাবিকভাবে ব্রোকার হিসেবে হর্ষদ মেহরাও কিছু কমিশন পাবে। এটাকেই আমরা বিএআর বলি। তারপর ভাস্কর সূর্যকে বিএআর দিতে গিয়ে বলে যে এই কাজটা 2 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দাও। তখন সূর্য বলে, স্যার, এতে তো একটু সময় লাগবে, এবং সে ভাস্করকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভাস্কর বলে, না, 2 সপ্তাহ মানে 2 সপ্তাহই। 2 সপ্তাহ পর একদিন ভাস্কর হর্ষদ মেহরার ব্যাংক স্টেটমেন্ট চেক করছিল। তখন তার ট্রানজাকশনগুলি কোটি কোটি টাকার ছিল এবং স্টেটমেন্টে স্পষ্ট ছিল যে ভাস্করের ব্যাংক হর্ষদ মেহরাকে লোন দিয়েছিল, কিন্তু হর্ষদ মেহরা সেই টাকা কাটারি ব্যাংকে দিয়েছে এমন কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার হলো হর্ষদ মেহরা কাটারি ব্যাংক থেকেও লোন নিয়েছিল, মানে সে দুদিক থেকেই টাকা নিচ্ছিল। ভাস্কর ভাবতে থাকে দুটি ব্যাংক থেকে লোন নিয়ে এই লোকটা কি করছে, যেহেতু কিছুদিন পর সে সেই টাকা ব্যাংকে ফেরত দিচ্ছিল। তখন ভাস্কর নিজের মতো করে এই ব্যাপারে তদন্ত করতে শুরু করে। পরে আমরা জানতে পারি যে হর্ষদ মেহরা ব্যাংক থেকে টাকা নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করত। সে খুব কম দামে কোনো শেয়ার কিনে লোকজনকে বলতো এই শেয়ারটা অনেক বাড়বে। তারপর সবাই বিনিয়োগ করলে শেয়ারের দাম যখন বেড়ে যেত তখন হর্ষদ মেহরা সেই শেয়ার বিক্রি করে দিত আর তার দাম আবার কমে যেত। এভাবেই সে প্রফিট করত, সেটা হর্ষদ মেহরা নিজের কাছেই রাখত আর বাকি টাকা ব্যাংকে ফেরত দিত। প্রথমে এই সব কিছু বিশেষ করে চেয়ারম্যানকে বলতে চায়, কিন্তু সে ভাবে যে এতে তার কি লাভ ছিল। তাই সে নিজেই সূর্যের সাথে একটা ডিল করে যে যখনই হর্ষদ মেহরা কোনো ব্যাংক থেকে বিআর নেবে তাকে
তাকে একাংশ কমিশন ভাস্করকে দিতে হবে এবং প্রতিটি শেয়ার কেনা বেচার আগে ভাস্করকেও জানাতে হবে, যাতে ভাস্করও সেই শেয়ার থেকে লাভ তুলতে পারে। এখন সূর্যের কাছে কোনো উপায় ছিল না, তাই সে দ্রুত তার কথা মেনে নেয়। এরপর হর্ষদ মেহরা ডিল অনুযায়ী ব্যাংক থেকে বিআর নিয়ে ভাস্করকে 1% দিয়ে দেয় এবং প্রশ্ন ছিল এই টাকাগুলিকে সাদা টাকা কিভাবে করা যাবে। তখন অ্যান্টনির একটা বন্ধু ছিল আনোয়ার ভাস্করকে বলছে যে যদি তারা এই টাকা লটারি বিক্রেতাকে দেয় তাহলে সে তাদের জেতা লটারি দেবে, লটারি জিতে কিছু টাকা ট্যাক্স কাটবে আর বাকি টাকা তোমার ব্যাংকে চলে আসবে। এরকম করে ভাস্করের 25,000 টাকার লটারি লাগে, যার মধ্যে থেকে ট্যাক্স কাটার পর তার হাতে 17,000 টাকা থাকে। আর সেই 17,000 টাকা সে শেয়ার মার্কেটে লাগায়, আর দেখতে দেখতে সেই 17,000 টাকা 70 লাখ টাকায় পরিণত হয়, কারণ সে আগে থেকেই শেয়ারের সব তথ্য হর্ষদ মেহরার কাছ থেকে পাচ্ছিল। এখন প্রেজেন্ট সময়ে ভাস্কর লক্ষণের সাথে কথা বলছে। সে বলেছে যে একদিন আমি লটারি কিনেছিলাম আর সেই টাকা দিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলাম। এরকম করতে করতে আমি লাভ করতে শুরু করলাম। লক্ষণ জানতে চাই তুমি একদিনে 70 লাখ টাকা কোথায় খরচ করছো? ভাস্কর বলে ওই টাকায় আমি আমার বোনের বিয়ে দিয়েছি। বিয়ের শপিং করতে যখন আমি আমার স্ত্রী আর বোনকে নিয়ে যখন এক মলে গিয়েছিলাম তখন তারা আমার পোশাক দেখে আমার মজা উড়িয়েছিল, তাই আমি মল কর্তৃপক্ষদের অহংকার ভাঙার জন্য একটা দামি গাড়ি কিনলাম আর সেই গাড়িতেই গিয়ে পুরো মল থেকে সবকিছু কিনে ফেললাম। এতে আমি 70 লাখ টাকা উড়িয়ে দিলাম। তারপর আবার পাস্টে দেখানো হয় যখন ভাস্কর আবার বিয়ারের 1% পায়, তখন সে আবার আনোয়ারের কাছে যায়। এইবার আনোয়ার তাকে একটা ফেক কোম্পানি বানানোর আইডিয়া দেয় আর ভাস্কর সুমতি নামে ফুড বিজনেস খুলে। এর সাথে সাথে সে জাল অ্যাকাউন্টও বানায় যাতে দেখাতে পারে যে ফুড বিজনেসের জন্য বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে, মানে তার ভুয়া খরচ দেখাচ্ছে। এই সময় ভাস্করের মদ খাওয়ারও অভ্যাস হয়ে যায় আর ধীরে ধীরে ভাস্করের বিহেভিয়ার বদলাতে থাকে, যেন তার মধ্যে টাকা নিয়ে অহংকার জন্মে গেছে। সে তো নিজের কলিগদের সাথেও ঠিকঠাক কথা বলছে না। এটা দেখে সুমতির খুব খারাপ লাগে। পরে একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার কিছু কাজের জন্য ভাস্করের কাছে আসে। কথা বলতে বলতে বিয়ারের কথা ওঠে। ভাস্কর বলে স্যার হর্ষদ মেহরার কাছ থেকে 90 কোটি টাকার বিয়ার আসার বাকি আছে আর তিনি তো নতুন বিয়ার নিয়েও জিজ্ঞাসা করছেন। তখন ম্যানেজার অবাক হয়ে বলে 90 কোটি? এত পরিমাণ বিয়ার তো আমি কখনো দেখিনি। বেশি থেকে বেশি একবার 2 কোটি করেছি। এটা তো আমার সিগনেচার না, আর হর্ষদ মেহরা আমার নামে ভুয়া স্বাক্ষর করেছে। যদি আরবিআই তদন্ত করে তাহলে আমার জেল হয়ে যাবে। এইসব চিন্তা করতে করতে ম্যানেজারের হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। এরপর যখন সূর্য ভাস্করের কাছে আসে তখন ভাস্কর তাকে হুমকি দেয় যে আগে 90 কোটি টাকার বিয়ার ঢুকিয়ে দাও, তবেই তোমার নতুন বিয়ার পাস হবে। এই সময় সাম্বা স্মাগলিং করতে গিয়ে ধরা পড়ে। তখন ভাস্কর পুলিশকে টাকা দিয়ে তার জামিন করায়। তারপর ভাস্করের শালাবাবু তার কাছে কোনো জরুরি কাজ করার জন্য টাকা চায় এবং এই সময় সুমতি আর তার মায়ের মধ্যে খুব ঝগড়া হয়। তার মা বলে ফুড বিজনেসের কথা আমিই তো তোকে বলেছিলাম আর আমার কারণেই তুই এত টাকা কামিয়েছিস। এটা শুনে সুমতি রেগে গিয়ে তার সবটি ভেঙে ফেলে এবং ঘরে এত ঝগড়া দেখে ভাস্করের বাবা এত বছর পর মুখ খোলে। তিনি ভাস্করকে একা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন তুমি আসলে কি কাজ করো, আমাকে বলো, কারণ এই ব্যবসার বিলগুলি দেখে মনে হচ্ছে এগুলো আসল নয়। আর এটা মনে রেখো আমি তোমার বাবা যে একসময় সিএ ছিল। তখন ভাস্কর তার বাবাকে সবকিছু সত্যি বলে দেয়। এরপর যখন তিনি ভাস্করকে বোঝান তখন ভাস্করের মাথা থেকে টাকার নেশা নামতে শুরু করে। সে তার শালা এবং বন্ধুর সাহায্য করে এবং যাদের সে অপমান করেছিল তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চায়। এরপর একদিন জিএম ভাস্করকে ডেকে জিজ্ঞাসা করে তুমি মিস্টার হর্ষদ মেহরার বিয়ার কেন অ্যাপ্রুভ করছো না? ভাস্কর বলে স্যার তাদের থেকে 90 কোটি আসতে বাকি আছে, এর মধ্যে আমি আরও একটি বিয়ার কিভাবে অ্যাপ্রুভ করি। কিন্তু জিএম ভাস্করের উপর চাপ দিতে থাকে, ফলে বিরক্ত হয়ে ভাস্কর ব্যাংক থেকে রিজাইন করে। তাই রিজাইন করার পরের দিনই সিবিআই অফিসার ভাস্করের বাড়িতে এসে তার সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। তখন লক্ষণ বলে যে তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা হোয়াইট করে দেখানোর জন্য তুমি সব ব্যবস্থা করে রেখেছো, কিন্তু আমি চাইলে সেই টাকাগুলি 1 সেকেন্ডে উধাও করে দিতে পারি। যদি আমি ইনকাম ট্যাক্সকে খবর দিই তাহলে তোমাকে জেলে যেতে কেউই আটকাতে পারবে না। তাই ভালো হবে যদি তুমি সেই 100 কোটি টাকা হর্ষদ মেহরাকে দিয়ে দাও। মানে এখানে ব্যাংকের জিএম আর সিবিআই অফিসার লক্ষণ দুজনেই হর্ষদ মেহরার সাথে হাত মিলিয়েছে। ভাস্করের 100 কোটি টাকা দিলে হর্ষদ মেহরার বিয়ার চুকিয়ে ফেলবে আর জেলে যাওয়ার হাত থেকেও বেঁচে যাবে, কারণ তার ওপর তো কেস চালু ছিল এবং আমরা জানতে পারি যে ব্যাংকের চেয়ারম্যানও এইসব ব্যাপারে জড়িত ছিল। এরপর ভাস্কর না চাইতেও সব টাকা হর্ষদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় এবং সে যেখানে ছিল সেখানেই ফিরে যায়। এর পরের দিন সবাই একটি আশ্চর্যজনক খবর জানতে পায়, কারণ ভাস্কর 10 দিন আগে নিজের ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছিল আর এখন এটা শুধু লেজারে লেখা ছিল, তাই কেউ কিছু জানতেই পারল না। টাকা ট্রান্সফার করার সময় জিএমও এই বিষয়টা খেয়াল করতে পারেনি।
এদিকে ভাস্করকে আমরা পরিবারের সাথে ফ্লাইটে বসে থাকতে দেখি এবং ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন ভাস্কর তার বাবার সাথে কথা বলছিল তখন তার বাবা তাকে বলে ইনকাম ট্যাক্স এবং আরবিআই একদিন না একদিন তোমার বাড়িতে অবশ্যই আসবে। একটা কাজ করো, তুমি এই টাকাগুলো ব্যাংক থেকে তুলে নাও, তাহলে আমরা আমেরিকায় একটা বাড়ি কিনে ফেলতে পারবো। এরপর ভাস্কর নিজেই ইনকাম ট্যাক্সের লোকজন এবং ব্যাংকের চেয়ারম্যান জিএম, সিবিআই আর অফিসার লক্ষণের ব্যাপারে খবর দেয় আর পুলিশ সবাইকে গ্রেপ্তার করে। হর্ষদ মেহরাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এভাবে সবাইকে ফাঁসিয়ে ভাস্কর আমেরিকায় আরামদায়ক জীবনযাপন করতে শুরু করে আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।